নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী নরেন্দ্রনাথ মিত্র রচিত গল্প অভিন্ন হৃদয়। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক করবে, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী নরেন্দ্রনাথ মিত্র রচিত অভিন্ন হৃদয়। ভোর হতে না হতেই দোলা স্বামীকে ঠেলে তুলল। ওঠো ওঠো, আজ যে তুমি বাজার করবে বলেছিলে। অসিত পাশ ফিরতে ফিরতে বলল, কেন, আজ কি? বাড়ি, তুমি নিমন্ত্রণ করে এসেছ, তুমিই ভুলে গেলে? আজ না ওরা খাবে? এবার অসিতের মনে পড়েছে, তবু স্ত্রীর মুখের দিকে চেয়ে হেসে বলল, কারা খাবে জানো? দোলা বলল, যাও, আমি জানি না। দীর্ঘাঙ্গী তন্বী সুন্দরী স্ত্রীর মুখের ওই আরক্ত আভাস দেখে আর মধুর ভঙ্গির আমি জানি না, যার বাচ্য আর ব্যঞ্জনা সম্পূর্ণ আলাদা, সেই ধ্বনিটুকু শুনে অসিতের মনে হল, তবে কি আমি ভুল করেছি? তবে কি প্রণবকে আমার এখানে আসতে খেতে না বললেই ভালো হতো? নেটের বড় মশারি এখনো তোলা হয়নি। সিঙ্গল বেডের দুখানা খাট জুড়ে বড় করে বিছানা পাতা, দুজনের জন্যে নয়, 3 জনের জন্যে। দুজনের মাঝখানে 3 বছর আগে আরও একজন এসেছে, বিন্নি। সেই মধ্যবর্তিনী শিশুকন্যাকে ওরা আলাদা বেবিকটে রাখে না। প্রাচীন ধারা অনুযায়ী সে বাপমার কাছেই শোয়। ঘরের মধ্যে মশারি টাঙালে যেমন আলাদা ঘর হয়ে ওঠে, তেমনি মেয়ের জন্য নিজেদের বিছানার ওপরই অয়েল ক্লথ বিছিয়ে আলাদা বিছানা পাতে দোলা। রাত গভীর হলে মধ্যবর্তিনীকে পার্শ্ববর্তিনী করে রাখে। কতটুকু সময়ের জন্যেই বা? সেই বক্ষের মণি একবার মায়ের বুকে ঘুমোয়, আর একবার বাপের বুকে। বিছানায় সে কতটুকু সময়ই বা থাকে? ঘুমন্ত মেয়ের মুখ থেকে চোখ ফিরিয়ে নিয়ে অসিত স্ত্রীর দিকে আবার তাকালো। তারপর হেসে বলল, আমি কিন্তু জানি তোমার ফর্মার লাভার আর আমার ফর্মার ফ্রেন্ড, সে আজ খাবে আমাদের বাড়িতে। সে নয়, তারা সপরিবারে। দোলা স্বামীকে ধমক দিয়ে বলল, ছি, কি যা তা বলছো? তারপর মেয়ের দিকে ইশারা করে বলল, জানো না, ও আজকাল সব বুঝতে পারে, সব বলতে পারে। তোতা পাখির মতো যা শোনে তাই বলে। অসিত বলল, কিন্তু ও তো ঘুমোচ্ছে, নিশ্চয়ই আমার মতো কপট নিদ্রা এখনো শেখেনি। দোলা হাসল, তোমার কপট নিদ্রাও আছে নাকি? নিজের মুখে স্বীকার করছো? অসিত বলল, করব না কেন? আমি আমার সব অপরাধী অকপটে স্বীকার করি। দোলা স্বামীর দিকে তাকালো। দুজনেই এক মুহূর্ত চুপ করে রইল। দোলা জানে, অপরাধ যদি হয়ে থাকে তা শুধু অসিতের একার নয়, তাদের তারও অংশ আছে। স্ত্রীর ভাবান্তর দেখে কষ্ট হলো অসিতের। গুরুভার উড়িয়ে দেওয়ার জন্য হেসে বলল, হাহা, আমি সব অপরাধী স্বীকার করি। ঘুম ভাঙলেও মাঝে মাঝে ঘুমের ভান করে পড়ে থাকি, কেউ মুখের কাছে মুখ নিয়ে ডেকে দেবে বলেই না। আশায় আশায় থাকি তার মুখখানা যদি আরও একটু আগিয়ে আসে। এবার দয়া করে উঠে পড়ো, আজ তো রবিবার, তাড়াতাড়ি বাজারে না গেলে কিচ্ছুটি যে পাবে না। বাজার করায় অসিতের তেমন উৎসাহ নেই, পারেও না, তেমন পছন্দও করে না। দোলাই তো সব করে। বাড়ির কাছেই বাজার, তেমন কোনো অসুবিধাও হয় না। বাজারে অনেক মেয়েই আসে আজকাল, তাতে অগৌরবের কিছু নেই। অসিত বলে, যুগটা যখন নারী প্রগতির, এসব বাজার টাজারের ভারও তোমাদেরই তো নেওয়া উচিত। তাছাড়া যে রান্না করবে সেই যদি বাজার করে, তাতে সুবিধাও আছে। নিজের পছন্দ মতো বাজার করে নিয়ে আসতে পারে। বাজারে গিয়ে রান্নাঘরটাকে সে চোখের সামনেই দেখতে পায়। আমি বাজারে গেলে তো আর সেসব হয় না।
কেবল দোকানদারদের সঙ্গে ঝগড়া হয়, মেজাজ ঠিক থাকে না। নিজের কুড়েমির সমর্থনে যুক্তির অভাব হয় না অসিতে। দোলা প্রতিবাদ করে না, নিজের হাতে ঘরের বাইরের সব কাজই করে। অবশ্য ওকে সাহায্য করবার জন্যে কেউ না কেউ থাকে। কখনো বা কোনো বাচ্চা ছেলে পাওয়া যায়, কখনো বা কোনো বুড়িকে, কখনো বা মাঝবয়সী কোনো অনাথা মহিলাকে। তাকে দিয়ে সব কাজ করাতে সংকোচ হয় যদিও দোলার। কেউ স্থির হয়ে থাকে না। কিছুদিন ধরে রাত দিনের লোকটাও নেই। ঠিকেছি আছে একটা, গঙ্গাকে দিয়েই দোলার রেশন তোলায়, মিল্ক সেন্টার থেকে দুধ আনিয়ে নেয়। তবুও সব কাজ তাকে দিয়ে যে চলে না। স্ত্রীর ভাবসাব দেখে অসিত বুঝতে পারল আজ আর সে বাজারে যাবে না। বাজারটা তাই তাকেই করতে হবে। বাথরুম থেকে হাত মুখ ধুয়ে এলো অসিত। চা খেতে বসল স্ত্রীর সঙ্গে। দুখানা রুমের ফ্ল্যাটে আলাদা ডাইনিং রুম নেই। রান্নাঘরের সামনে একটা ডাইনিং প্লেস আছে। সেখানেই টেবিল চেয়ার পেতে সুন্দর একটি খাবার ঘর করে নিয়েছে দোলা। টেবিলখানা নিতান্ত ছোট নয়, অন্তত দুজন লোক একসঙ্গে বসে খেতে পারে। অসিতের এখন যা আর্থিক সঙ্গতি, তাতে তার চেয়ে ভালো জায়গায় বেশি ভাড়ার ফ্ল্যাটে সে থাকতে পারে। কিন্তু দোলার তা ইচ্ছে নয়। বাড়ির জন্যে মিছিমিছি বাড়তি কতগুলো টাকা খরচ করে লাভ কি? বাড়ি না বদলাবার আরও একটা কারণ আছে। অসিতের ব্যাংকের চাকরি, অল ইন্ডিয়া সার্ভিস, যখন যেখানে ইচ্ছা বদলি করে দিতে পারে। নিরিবিলিতে দুজন মুখোমুখি বসে চা খাওয়ার আর কি জো আছে? মেয়েটা উঠে বসেছে টেবিলের ওপর। আমি চা বিস্কুট খাবো। দোলা ওকে চা খেতে দেয় না, তবে বিস্কুট দেয়। সেই বিস্কুট বিন্নি একবার বাবার চায়ের কাপে ডুবিয়ে নেয়, আর একবার মায়ের কাপে। কোনো পক্ষপাত নেই। প্রণব কোন মাছ খেতে ভালোবাসে? দোলা একটুকাল চুপ করে রইল, তারপর বলল, আমি কি করে বলবো, তোমার বন্ধু তো। অসিত একটু হাসল। তোমারও তো বন্ধু ছিল। খাওয়া দাওয়ার ব্যাপারে তোমরাই ভালো জানো। একসময় তোমার বাপের বাড়িতে নেমন্তন্ন টেমন্তন্ন তো কম হয়নি। বিনা নেমন্তন্নেও খেয়েছি শুনেছি। দোলা বলল, সে তো তুমিও খেয়েছ। মাছ টাছ পছন্দ করে যদি আনতে পারো এনো, না হলে এনো না। সামনের দোকানে মাংস পাওয়া যায়, আমি এখান থেকে মাংস আনিয়ে নেব। গলার স্বরটা একটু যেন রুক্ষ শোনাল দোলার। অসিত লক্ষ্য করল যতবার সে প্রণবের নাম করে ততবারই দোলা আড়ষ্ট হয়। না হয় লজ্জিত, না হয় অস্বস্তি বোধ করে। কিন্তু কেন এমন হবে? 7-8 বছর হয়ে গেল তাদের বিয়ে হয়েছে, তারপর সন্তানও হয়েছে। এখনো কেন ব্যাপারটাকে সহজ স্বাভাবিকভাবে নিতে পারবে না দোলা? এখন প্রণবও বিবাহিত, তার ঘরেও বউ এসেছে। বউয়ের কোলে 2টি বাচ্চা, যমজ শিশু হয়েছে মমতার। একই সঙ্গে পুত্র কন্যার স্বাদও মিটেছে। অসিত চায় ব্যাপারটা এবার সহজ হয়ে যাক। তাদের দুই বন্ধুর মধ্যে আগের মতোই মেলামেশা হোক। পারিবারিক লেভেলে দেখা সাক্ষাৎ, আলাপ পরিচয়, অন্তরঙ্গতাও বেড়ে উঠুক। প্রণব এমনিতে সজ্জন সহৃদয় মানুষ। অসিতও এমন কিছু খারাপ মানুষ নয়। অফিসের বাইরে পরিচিত আত্মীয় স্বজনদের মধ্যে কেউ সে কথা বলতে পারবে না। শুধু প্রণবের মনে একটা কাটা দাগ আছে, কিন্তু সে তো একটা দাগ মাত্র। 7 বছর আগের সেই ক্ষতচিহ্ন কি আজও শুকায়নি? তা প্রণবই জানে। আর আশেপাশের আরও কিছু লোকজন যারা ব্যাপারটার কথা জানত, অসিতের সম্বন্ধে তাদের ধারণা হয়তো একটু অন্যরকম হয়ে রয়েছে। তাতে অসিতের কিছু এসে যায় না। তাদের কজনের সঙ্গেই বা অসিতের আজকাল দেখা সাক্ষাৎ হয়? কজনের সঙ্গেই বা তেমন ঘনিষ্ঠ সম্পর্ক ছিল? তারা হয়তো মুখে মুখে আড়ালে আবডালে অসিতের কিছু অখ্যাতি ছড়িয়ে থাকবে। তাতে কিছুই এসে যায় না। অসিত চায় প্রণবের সঙ্গে তার সম্পর্কটা আগের মতোই সহজ স্বাভাবিক হয়ে উঠুক। অন্তরঙ্গতা হয়তো ইচ্ছে করলেই জমিয়ে তোলা যায় না, কিন্তু একটা সামাজিক সম্পর্ক গড়ে তুলতে বাধা কিসের?
বাজার সেরে খুশি মনেই ফিরে এলো অসিত। ইলিশ আর চিংড়ি দুই মিলেছে। মাছ দেখে দোলাও খুব খুশি। না, পচা টচা নয়, বরফ দেওয়া হলেও ভালো মাছই কিনে এনেছে অসিত। তবে পরনের জামাটা অক্ষত অবস্থায় নিয়ে আসতে পারেনি, খোদ থেকে যেন কালি লাগিয়ে এনেছে। দোলা বকুনি দিল, আরে ও কালি কি আর উঠবে নাকি? নিশ্চয়ই গাড়ির চাকার কালি। কোথায় গিয়েছিলে বলো তো? এবার পুরো ব্রেকফাস্ট, চা, টোস্ট আর ডিম সিদ্ধ। খেতে খেতে অসিত বলল, আরে এ তো নিত্য বরাদ্দ, ভালো বাজার করে এনেছি বলে অতিরিক্ত কিছু খেতে দেবে না? দোলা বলল, আমার জন্য এনেছো বুঝি? অতিরিক্ত চাওয়াটা শুধু কথার কথা। সত্যিই কি আর অত আদর সোহাগ আজকাল চায় অসিত? স্ত্রীকে যখন তখন তেমন করে আদর করবার জন্যে মন কি আর আগের মতো উৎসুক হয়ে ওঠে? সেই প্রাক বিবাহ যুগে যেমন হতো, উত্তর বিবাহ পর্বেও প্রথম ২-৩ বছর যেমনটা হতো, তেমন কি আর হয়? অস্বীকার করে লাভ নেই, হয় না। দোলারও যেন তেমন আর দাবিটা নেই। তার বদলে দুজনের যৌথ সৃষ্টি বিন্নির মুখে ওরা অবিরাম মধুবৃষ্টি করে। একজন এগালে চুমু খায়, আর একজন ওগালে। দোলা গৃহকর্ম শুরু করে দিয়েছে। বটি পেতে মাছ কুটতে বসেছে নিজের হাতে। সংসারে সব কাজ জানে, সব কাজ পারে, তাই হয়তো ঘোড়া দেখে দেখে খোড়া হয়েছে অসিত। না, প্রণবের স্ত্রী মমতা অত সুন্দরী নয়। সৌন্দর্য কি চাইলেই পাওয়া যায়? কে জানে, প্রণব হয়তো সৌন্দর্যকে তেমন করে খোঁজেও নি। হয়তো রূপের ওপর ওর আর তেমন আস্থা নেই। এমনও তো হতে পারে। প্রণবের সঙ্গে দেখা সাক্ষাৎ বড় একটা হয় না। যদি বা বিশেষ কোনো কথা থাকে, প্রথম প্রথম তো চোখ ফিরিয়ে নিত। আজকাল তবু একাধটা কথা বলে। হঠাৎ অসিতের কি খেয়াল হলো, ওর ঠিকানা সংগ্রহ করে মানিকতলা সিআইটি রোডে একদিন প্রণবের বাড়িতে হাজির হলো। প্রণবও থাকে অসিতের মতোই একটা ফ্ল্যাট বাড়িতে, তবে ফ্ল্যাটটি আরও ভালো, বাড়িটিও নতুন, রাস্তাটি আরও চওড়া আর বড়। অসিতকে দেখে প্রণব একটু চমকে উঠেছিল বইকি। প্রণব হয়তো ভাবতে পারিনি বন্ধু আর শত্রুর দ্বৈত ভূমিকা নিয়ে অসিত সত্যিই তার বাড়িতে এসে হাজির হবে। আয় বলে ঘরে ডেকে নেওয়ার আগেই অসিত ওর ঘরে ঢুকে পড়েছিল। বসতে বলার জন্যেও অপেক্ষা করেনি, নিজেই বসে পড়েছিল ওর সুসজ্জিত ড্রয়িং রুমের সোফাটায়। তারপর হতভম্ব প্রণবকে হাত ধরে টেনে পাশে বসিয়ে বলেছিল, খুব অবাক হয়ে গেছিস, তাই না? প্রণব আস্তে আস্তে বলেছিল, তোর কোনো আচরণেই কেউ কি অবাক হয়? এর মধ্যে যে অন্তর্নিহিত তিরস্কারটুকু আছে, তার তীক্ষ্ণতা অসিতকে বিদ্ধ করতে ছাড়েনি। কিন্তু বাড়ি থেকে বেরোবার আগেই অসিত অসীম সহনশীলতার বর্ম পরে বেরিয়েছে। আজ তার যে আচরণকে নিতান্তই নাটকীয় বলে মনে হচ্ছে প্রণবের, ও তো জানে না কয়েকদিনের সযত্ন মহড়ায় অসিত তা আয়ত্ত করেছে। প্রণবের কথার জবাবে অসিত হেসে বলেছিল, তা ঠিক, আমার চালচলনে কেউ আর অবাক হয় না, কিন্তু তোর কাণ্ডকারখানায় রাজ্যশুদ্ধ লোক কিন্তু অবাক হয়ে গেছে। ধরা যাক যে মেয়েটিকে তুই ভালোবেসেছিলি। দুই ঠোঁটে আঙুল রেখে এবং আর চোখে পাশের ঘরখানা দেখিয়ে দিয়ে তাকে থামিয়ে দিয়েছিল প্রণব। তারপর বলেছিল, আয়, তোকে আমার স্ত্রীর সঙ্গে আলাপ করিয়ে দিই। একটু উঁচু গলায় ডেকেছিল, মমতা, এ ঘরে এসো, আমার একজন পুরনো বন্ধু এসেছে, ছেলেবেলার বন্ধু। পাশের ঘর থেকে একটি মেয়ে এসে ঢুকেছিল। বয়স হয়তো খুব বেশি নয়, ৩০-এর নিচেই হবে, কিন্তু একটু বেটে ধরনের, একটু বা মোটাও, গায়ের রং শ্যামলা, সুন্দরী নয়, তবুও সব মিলিয়ে কোথায় যেন একটু লাবণ্য রেগে রয়েছে। প্রণব পরিচয় করিয়েছিল। নমস্কার প্রতি নমস্কারের পর অসিত বলেছিল, আপনি বোধহয় আমার নাম ওর মুখে একবারও শোনেননি। মমতা কথাটা স্বীকার করে নিয়ে বলেছিল, আপনার বন্ধু তো কথা প্রায় বলেনি না,
নিজের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকেন। অসিত প্রণবের স্ত্রীর মুখ থেকেই তার ইদানিংকার জীবন বৃত্তান্ত শুনতে চেয়েছিল। মমতা বলেছিল, কলেজের চাকরি আছে দুবেলা, বাড়িতেও ছাত্রছাত্রীরা আসে, বাকি সময়টুকু লেখালেখি, বইপত্র নিয়ে থাকতেই ভালোবাসেন কিনা। অসিত কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেছিল, আপনার সময় কাটে কি করে? প্রণব জবাব দিয়েছিল, মমতা বেকার নয়, ওরও স্কুল আছে, ঘর সংসারের কাজ আছে, ছেলে মেয়ে নিয়ে ঝামেলা আছে। আমি কম কথা বলি বলে নালিশ করছিল তোর কাছে, মমতাই বা কটা কথা বলে। অসিত হেসে উঠেছিল, তাহলে তোদের একেবারে নীরব প্রেম আর বোবার সংসার। তারপর মমতার দিকে চেয়ে বলেছিল, কই বাচ্চাদের নিয়ে আসুন দেখি। মমতা একটু লজ্জিত হয়ে বলেছিল, না না, ওরা আপনাকে ব্যতিব্যস্ত করে তুলবে। আমরা কথা না বললে কি হয়, ওরা খুব কথা বলে, দিন রাত ঝগড়া মারামারি লেগেই আছে। আপনি বলছিলেন বোবার সংসার, কিছুক্ষণ যদি বসে যান দেখবেন ঠিক উল্টো, আপনার কান একেবারে ঝালাফালা হয়ে যাবে। অসিতের অনুরোধে বাচ্চা দুটিকে নিয়ে এসেছিল মমতা। যমজ সন্তান তো যখন তখন চোখে পড়ে না, তাই একটু কৌতূহলী হয়ে ছেলে মেয়ে দুটির সাদৃশ্য লক্ষ্য করছিল। জিজ্ঞাসা করে জেনেছিল ওদের বয়সও 3-এর কাছাকাছি। প্রণব বিয়ে করেছে পরে, কিন্তু ছেলে মেয়ে দুটি তাড়াতাড়ি হয়ে গেছে, কিংবা হতে দিয়েছে। এ ব্যাপারে মনস্থির করতে অসিতের কিছু দেরি লেগেছিল। প্রথমে জলখাবারের আয়োজন, তারপর মধ্যাহ্নভোজ। অসিত খেতে চায়নি, বাড়িতে কাজ আছে বলে এড়িয়ে যেতে চেয়েছিল, কিন্তু প্রণব আর মমতা কিছুতেই ছাড়েনি। মমতা বলেছিল, এই ভর দুপুরে কেউ কি কারো বাড়ি থেকে না খেয়ে যায়? এই বলছেন পুরনো বন্ধু, এই কি বন্ধুর মতো ব্যবহার? আজ না হয় স্ত্রীর হাতের ভালো রান্না নাই বা খেলেন। অসিত বলেছিল, কথাটা তা নয়, ফিরতে দেরি হলে বউ চিন্তায় থাকবে, ভাত নিয়ে বসে থাকবে। মমতা বলেছিল, বেশ তো, একটা খবর দিয়ে দিন না, টেলিফোন নেই। অসিত বলেছিল, টেলিফোনের জন্য অ্যাপ্লাই করেছি, কবে পাবো ঠিক নেই, তবে পাশের ফ্ল্যাটে আছে, আমরা বড় একটা ইউজ করি নে, তবে খবর টবর থাকলে জানিয়ে দেয়। প্রণব বলল, তাই দিলেই হলো, আমাদেরও একতলায় একটা ওষুধের দোকান আছে, দরকার হলে ওখান থেকে ফোন টোন তো করি, চার্জ অবশ্য বেশি নেয়। মমতা বলল, তা নিক, তুমি ফোনটা তাড়াতাড়ি করে এসো তো। প্রণবের দ্বিধাটুকু সকৌতুকে উপভোগ করল অসিত। একটু বাদে প্রণব বলল, আচ্ছা তুইও আয়। অসিত গেল সঙ্গে সঙ্গে। ফার্মেসিতে তখন বেশ ভিড়, কাউন্টারের একপাশে টেলিফোনটা রাখা। কে একটি মেয়ে হেসে হেসে কথা বলছে। সে টেলিফোনটা ছেড়ে দিলে অসিত বলল, প্রণব টেলিফোনটা কর তাহলে। বললেই ওরা দোলাকে ডেকে দেবে। কিন্তু আশ্চর্য, ওর সংকোচ আর লজ্জা, নাকি অন্য কিছু, কে জানে। প্রণব কিছুতেই গেল না টেলিফোনের কাছে। অসিতই শেষ পর্যন্ত ফোন করে দোলাকে ব্যাপারটা জানিয়ে দিল। চার্জটা অসিত নিজের পকেট থেকেই দিতে যাচ্ছিল, কিন্তু প্রণব হাত বাড়িয়ে ওর হাতখানা ধরে ফেলল। অসিতের মনে হলো কতকাল পরে বন্ধু তার হাতখানা ধরল, যে বন্ধুকে এসে পরম শত্রু ভেবে ফেলেছিল, সেই বহুদিনের হারানো বন্ধু। ফার্মেসি থেকে বেরিয়ে এসে অসিত ওর দিকে নিজের সিগারেট কেসটা বাড়িয়ে ধরল। প্রণব সিগারেট নিতে আপত্তি করল না। অসিতের মনে পড়ল, প্রণব আগে সিগারেট খেত না। কলেজে পড়ার সময় অসিতই ওকে প্রথম সিগারেট ধরায়। তারপর প্রণব অসিতের চেয়েও বেশি সিগারেট খেতে শিখেছে, একসময় চেইন স্মোকারও হয়ে উঠেছিল। এদিকে গাছগাছালি বেশ আছে। একটি কৃষ্ণচূড়া গাছের ছায়ায় দাঁড়িয়ে অসিত প্রণবকে বলেছিল, কি ভেবেছিলি বলতো তুই? দোলাকে না পেয়ে তুই নাকি জীবনটাকে নষ্ট করতে বসেছিলিস। লেখাপড়া চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে একেবারে বিভাগী বাউন্ডলে হয়ে গেছিলিস তুই। বছর 3 তো তোর কোনো পাত্তাই ছিল না। আজকাল কি কেউ এমন করে?
এসব তো সেই সেকেলে নভেল নাটকে পড়তাম আমরা। প্রণব কোনো জবাব দেয়নি, মৃদু হেসে নিজের মনে সিগারেট টেনে গিয়েছিল। অসিত বলেছিল, তোর কাণ্ড কারখানা দেখে আমি একসময় ভেবেছিলাম তোর সঙ্গে দেখা হলে আমি বলবো ডিভোর্স করে দোলাকে আবার তোর কাছে ফিরিয়ে দেব। একটা মেয়ের চেয়ে তোর জীবন, তোর সাকসেস, তোর সুখ শান্তি আমার কাছে অনেক বড়। তুই বিশ্বাস করবি কিনা জানি না, বাচ্চা টাচ্চা আনতে আমি সেই জন্যই দেরি করেছিলাম। তারপর যখন শুনলাম তুইও বিয়ে করেছিস, ঘর সংসার পেতেছিস, তখন। প্রণব অসিতের কথা বিশ্বাস করছিল কিনা বোঝা যায়নি, শুধু একটু হেসে বলেছিল, অসিত, তুই মেয়েদের যত হাতের পুতুল মনে করিস, আমি তা করি না। আমি ওদের পুতুল করে রাখতেও চাই না। মমতা উপস্থিত মতো অসিতকে সেদিন খুবই খাইয়েছিল। ডাল, তরকারি, মাংস, ডিম, চাটনি, দই কিছুই বাকি ছিল না। সে প্রায় ভুরি ভোজ। খেতে খেতে বেলা 2টো বেজে গিয়েছিল। এর আগে দুই বন্ধু কত রেস্টুরেন্টে খেয়েছে, কখনো কখনো বারে গিয়েও বসেছে, কিন্তু এমন পারিবারিক পরিবেশে এমন তৃপ্তি করে খাওয়া এর আগে যেন আর হয়নি। বিদায় নেওয়ার সময় অসিত বলেছিল, আমাকে জোর করে খাইয়ে দিলি তো খুব, এবার কিন্তু তোর একদিন রিটার্ন ভিজিট দিতে হবে। সবাইকে নিয়ে যাবি, বাচ্চা টাচ্চা সব শুদ্ধ। কবে যাবি বল? প্রণব বলেছিল, হ্যাঁ, গেলেই হয় একদিন। অসিত মমতার দিকে চেয়ে বলেছিল, আপনার ওপর ভার লইল, দিনক্ষণ স্থির হয়ে যাক। কিন্তু অত তাড়াতাড়ি দিনক্ষণ স্থির হয়নি। প্রণবও ব্যস্ত, মমতাও ব্যস্ত। প্রণব লিখছে টেক্সট বুকের নোট, আর মমতা দেখছে স্কুলের টার্মিনাল পরীক্ষার খাতা। মাসখানেকের মধ্যে ওরা সময় করে উঠতে পারবে না। এই মাসখানেক চুপ করে ছিল না অসিত, ওদের সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ রাখছিল। কবে তোদের সময় হবে, কবে কবে। তাছাড়া এই অন্নগ্রহণের ভিতর দিয়ে প্রণব যেন তার আর দোলার সব দোষ ত্রুটি মার্জনা করে তাদের দুজনকে নতুন করে গ্রহণ করে। খাওয়া আর খাওয়ানোটা তো উপলক্ষ, আসল কথা মিলন, পুনর্মিলন, বন্ধুত্বের স্বীকৃতি। শেষ পর্যন্ত আজ এই রবিবার দুপুরে আসবে বলে কথা দিয়েছে। টেলিফোন করে নিজেই ঠিক করে দিয়েছে তারিখ আর সময়। সবাইকে নিয়ে আসবে। সন্ধ্যার দিকে বৃষ্টি বাদল হচ্ছে আজকাল, বাচ্চাদের নিয়ে আসা দুপুরই প্রশস্ত। কিন্তু ওরা আসছে না তো। হঠাৎ একসময় খেয়াল হলো অসিতে। বেলা বাড়তে বাড়তে 12:30 বেজে গেল, ওরা এখনো এসে পৌঁছল না। ব্যাপারটা কি? স্ত্রীকে ফিরে ফিরে 2-3 বার জিজ্ঞেস করল অসিত, এই তোমার রান্না বান্না সব রেডি তো? দোলা বলল, কখন হয়ে গেছে? কিন্তু 1টা বাজল, 1:30টা বাজল, প্রণব রায় এলো না। অসিত অস্থির হয়ে ছোটাছুটি করতে লাগল। ব্যাপারটা কি, কেন আসছে না? পাশের ফ্ল্যাটে ফোন করতে গিয়েও সুবিধে হল না। ভদ্রলোক বিরস মুখে বললেন, ওনের কথা আর বলবেন না মশাই, 3 দিন ধরে আউট অফ অর্ডার। অসিত বারবার গিয়ে দোলাকে জিজ্ঞেস করল, কেন আসছে না বলো তো? দোলা বলল, আমি কি করে বলবো, আশ্চর্য। অসিত বলল, ভুলতে পারেনি, কিছুতেই ভুলতে পারেনি। বিয়ে থা করেছে, ছেলে মেয়ে হয়েছে, এখন আর ওর কিসের দুঃখ? তবু মনের মধ্যে দুঃখটাকে ইচ্ছে করেই জিয়ে রেখেছে। আমি সব বুঝতে পারছি। দোলা কোনো জবাব দিল না। অসিতের ছটপটানির আর শেষ নেই। একবার ছুটে গিয়ে রাস্তার মোড়ে বাসস্টপ পর্যন্ত যায়। সেই বাসস্টপে বহু যাত্রীই নামে, কিন্তু তাদের মধ্যে প্রণবরা নেই। প্যাসেঞ্জার ভর্তি ট্যাক্সি দেখলে তার দিকে তাকায়, কিন্তু কোনো ট্যাক্সি অসিতের প্রত্যাশিত ব্যক্তিটিকে নিয়ে আসে না। শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরে আসে অসিত। বারবার ক্ষোভের সঙ্গে বলতে থাকে, মিছিমিছি আমার কতগুলি টাকা নষ্ট হলো, কত কষ্ট করে বাজার করলাম,
আজকালকার দিনে জিনিসপত্রের দাম কি কম? আসবেই না যখন, কথা না দিলেই তো চলতো। দোলা এসব নালিশের কোনো জবাব না দিয়ে বলল, চলো তোমাকে খেতে দিই। অসিত বলল, তুমি খাবে না? খাবো বইকি। তাহলে বলা উচিত ছিল এসো আমরা দুজনে একসঙ্গে বসে খাই। দোলা একটু হেসে বলল, না বললেও তাই খাবো। বেলা 2:30-এর সময় ওরা দুজনে বসল মুখোমুখি। এত যত্ন করে এত সুস্বাদু সব রান্না করেছে, কিন্তু জ্বরে রোগীর মতো অসিতের মুখেও আজ অরুচি। ফিরে ফিরে মনে পড়তে লাগল কয়েক বছর আগেকার কথা। প্রফেসর বি.কে. দত্তের বাড়িতে যেত দুই বন্ধুতে একসঙ্গে। অধ্যাপক তাদের দুজনকে খুব স্নেহ করতেন, তার স্ত্রী আদর যত্ন করে খাওয়াতেনও। কিন্তু আকর্ষণ যে কোথায় তা কারোর কাছেই গোপন ছিল না। দোলা তখন বিয়ে পড়ত, চমৎকার রবীন্দ্রসঙ্গীত গাইত। বাবার দুই ছাত্রকে সঙ্গ দিতে তার নৈপুণ্য ছিল সবচেয়ে বেশি। অনেকদিন পর্যন্ত ওর মন জানা যায়নি। ওজনে প্রণব আর অসিত প্রায় একই রকম। বিদ্যায়, বুদ্ধিতে, চেহারায়, বংশমর্যাদায় তফাৎ খুবই সামান্য। কারো মধ্যে এটা একটু বেশি, কারো মধ্যে ওটা। মনে হতো দোলা যেন দুজনকেই ভালোবাসে। দুজনের সমষ্টি আর সংমিশ্রণে যে কল্পিত তৃতীয় ব্যক্তি, তাকেই যেন ভালোবাসে সবচেয়ে বেশি। তবু একজনকে যখন বেছে নেওয়ার দিন এলো, দোলা প্রণবের দিকেই পক্ষপাত দেখাল। ওর কাছ থেকে আশ্বাস পেয়ে প্রণব চলে গেল ডুয়ার্সের একটা কলেজে চাকরি করতে। অসিত রইল কলকাতায়। কিন্তু অধ্যাপকের বাড়িতে তার যাওয়া আসা বন্ধ হল না। আলাপ আলোচনার প্রথম আর প্রধান প্রসঙ্গ থাকত প্রণব। অনুপস্থিত থেকেও সে সকলের আলাপ আলোচনার মধ্যে প্রচণ্ডভাবে উপস্থিত থাকত। তখন অসিতের বড় ভূমিকা ছিল বিরহ কাতরা বান্ধবীকে সঙ্গদান। তারপর আস্তে আস্তে প্রসঙ্গ বদলাতে লাগল। দোলার মনোভাবও বদলাতে লাগল। হয়তো কিছুটা প্ররোচনা অসিতের দিক থেকেই আগে এসে থাকবে, কিন্তু অসিত তো লুকোচুরি করে কিছু করেনি, দোলাকে চুরি ডাকাতি করেও নেয়নি। দোলার মত নিয়ে তার বাবাই তাকে সম্প্রদান করেছেন। সেই কাঁটাটুকু কি আজও প্রণব তার মন থেকে তুলে ফেলতে পারেনি? আশ্চর্য। কিন্তু আরও আশ্চর্য ব্যাপার ঘটল। 1 সপ্তাহ বাদে একটু বেলার দিকে প্রণব এসে হাজির হল অসিতের ফ্ল্যাটে। বন্ধুকে দেখে অবশ্যই খুশি হল অসিত। হেসে বলল, কি ব্যাপার, সেদিন এলি না যে? তারিখ ভুল হয়েছিল? প্রণব বলল, না রে ভাই, জ্বরে পড়েছিলাম, খারাপ টাইপের ইনফ্লুয়েঞ্জা। বাচ্চা দুটো এখনো ভুগছে। ফোনে খবর দিতে চেষ্টা করেছিলাম, কিন্তু কানেকশনই যে পেলাম না। অসিত বলল, তুই সত্যি বলছিস? মেডিকেল সার্টিফিকেট নিয়ে এসেছিস? প্রণব নিজের শুকনো গাল দুটো দেখিয়ে বলল, এই হলো সার্টিফিকেট। খুব দুর্বল করে দিয়েছে রে। কারো অসুখ হয়েছিল শুনে এত সুখী অসিত বোধ হয় আর কখনো হয়নি। প্রণব তখনই চা খেয়ে বিদায় নিতে চায়, কিন্তু অসিতরা তাকে কিছুতেই ছাড়ে না। দোলা নতুন করে রান্না চাপালো, স্নান করার জন্যে গরম জল করে দিল। তারপর অসিতকে যেমন উপস্থিত মতো খাইয়েছিল মমতা, প্রণবকেও দোলা তেমনই খাইয়ে দিল। দোলা বলল, এ আশা কিন্তু তোমার আশা হলো না, ওদের সবাইকে নিয়ে আসতে হবে। বাচ্চাদের অসুখ বলে আজ আর সে বেশি দেরি করল না। এ অবস্থায় অসিতেরও পীড়াপিড়ি করা চলে না। অসিত ওকে এগিয়ে দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে হাঁটতে লাগল। হঠাৎ একটা বাসস্টপের কাছে এসে প্রণব থেমে দাঁড়াল। সারি সারি কয়েকটি ফ্ল্যাট বাড়ি। একটি বাড়ির দোতলার একটি ফ্ল্যাটের দিকে আঙুল বাড়িয়ে বলল, ওই ফ্ল্যাটটায় প্রফেসর দত্ত থাকতেন, তাই না? অসিতও দাঁড়িয়ে পড়ল, হেসে বলল, হ্যাঁ তাই তো। তোর তো খুব লক্ষ্য আছে। ওরা এ ফ্ল্যাট অনেকদিন ছেড়ে দিয়েছে।
সাউথে চলে গেছেন। আমি এই পথ দিয়ে রোজ যাতায়াত করি, একবার চোখেও পড়ে না। প্রণব বন্ধুকে সিগারেট দিল, নিজেও ধরালো। তারপর ল্যাম্পপোস্টের মতো সেখানেই দাঁড়িয়ে রইল। বোঝা গেল ওকে পূর্ব স্মৃতি তাড়া করে নিয়ে চলেছে। স্মৃতি কি অসিতেরও নেই? ফ্ল্যাটের ওই 3খানি ঘর জুড়ে একসময় কত আনন্দ, উৎসব, স্নেহপ্রীতির ধারা বয়ে গেছে। বিশ্বাস স্থাপন, বিশ্বাস ভঙ্গ, আর তার জন্য অনুশোচনার পীড়ন সেও অনুভব করেছে। এখন সেই সব অনুভূতির কোনো চিহ্ন মাত্র নেই। এই ফ্ল্যাটে এখন যেমন একটি অপরিচিত পরিবার বাস করে, তখনকার মধুর আর তিক্ত, মৃদু আর তীব্র অনুভূতিগুলিও যেন তেমনই এক অপরিচয়ের আবরণে আচ্ছন্ন। যে দোলা আজ তার গৃহিণী হয়ে ঘর সংসার করছে, সন্তান পালন করছে, সে কি সেই দোলা, নাকি আজকের সেই অসিতই সেই অসিত? অসিত সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, তুই নিশ্চয়ই তখনকার দিনগুলোর কথা ভাবছিস। প্রণব বলল, হয়তো। অসিত বলল, তখন বোধহয় তুই আমাকে পেলে খুন করে ফেলতিস, বল। প্রণব অন্যমনস্কের মতো বলল, তা পারতাম। অসিত বলল, আর এখন? প্রণব বন্ধুর মুখের দিকে তাকালো, তারপর হেসে বলল, এখন পিনের খোঁচা দিতেও আলস্য লাগে রে। অসিত বলল, ঠিক বলেছিস, আলস্য, ঔদাস্য আর জড়তা সব ঢেকে দিচ্ছে রে। সেই প্যাশন আর কিছুর মধ্যেই নেই, না প্রেমে, না বন্ধুত্বে, না হিংস্র শত্রুতায়। তোর কি মনে হয় না, মাত্র এই 35-36 বছর বয়সে এসেই আমরা বুড়িয়ে যাচ্ছি, বড্ড তাড়াতাড়ি বুড়িয়ে যাচ্ছি? প্রণব কোনো জবাব দিল না। তারপর বাসের অপেক্ষায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে নিঃশব্দে সিগারেট টানতে লাগল। শুনছিলেন আজকের গল্প শ্রী নরেন্দ্রনাথ মিত্র রচিত অভিন্ন হৃদয়। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে এবং গল্পে থাকবে। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুইই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে। নমস্কার।